কেসির মানটা 10⁻³ থেকে 10⁻³ এর মধ্যে হয়। ঠিক আছে, এটা হলো বিক্রিয়ার ব্যাপ্তি বিচারে আর কি। তো যদি কেসির মানটা >10⁻³ হয়, তখন উৎপাদ বেশি হয়, বিক্রিয়কের চেয়ে উৎপাদ বেশি হয়। উৎপাদ বেশি হবে বিক্রিয়কের চেয়ে। আর যদি কেসির মানটা >10⁻³ চেয়ে কম হয়, তখন তোমার বিক্রিয়ক বেশি হবে। এটা হচ্ছে তোমার বিক্রিয়াটির ব্যাপ্তি বিচার। বিক্রিয়ার ব্যাপ্তি, অর্থাৎ মানটা যদি >10⁻³ থেকে >10⁻³ এর মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে তোমার বিক্রিয়ক এবং উৎপাদটা গণনাযোগ্য। বুঝতে পারছো? অর্থাৎ বিক্রিয়ার ব্যাপ্তি বলতে বোঝানো হয়েছে যে মানটা যদি >10⁻³ থেকে >10⁻³ এর মধ্যে থাকে, তাহলে উৎপাদ এবং বিক্রিয়কটা হলো গণনাযোগ্য হবে। বুঝতে পারছো? এটাই মনে রাখবা। আর একটা হচ্ছে তোমার সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং মোল সংখ্যার উৎপাদের মোল সংখ্যার যে হিসাবটা আছে, এটা তো আমরা জানি। সাম্যাবস্থায় সাম্যাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা যদি তোমার কেসির =1 হয়, কেসি=1 হয়, তাহলে বুঝতে হবে উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান। উৎপাদ ও বিক্রিয়কের মোল সংখ্যা সমান। মোল সংখ্যা সমান। যদি কেসির মান 1-এর চেয়ে বেশি হয়, তাহলে বুঝতে হবে উৎপাদের মোল সংখ্যা বেশি। উৎপাদের মোল সংখ্যা বেশি। যদি কেসি <1 হয়, তাহলে বুঝতে হবে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি। বিক্রিয়কের মোল সংখ্যা বেশি কেসি <1 হলে। আচ্ছা, আর একটা এপাশে মনে রাখবা, কিউসি সেদিনকে বলছিলাম পরে আগের ক্লাসে, কিউসি মানে কি? বিক্রিয়ার কোশেন্ট যেটাকে বলা হয়, যেটা আমরা মূলত আহ বিক্রিয়াটার দিকটা সম্বন্ধে ধারণা পাই আমরা। বিক্রিয়ার দিক সম্পর্কে আমরা ধারণা পাবো সেখান থেকে। সো যদি তোমার কেসি < হয়, তাহলে বুঝবা যে বিক্রিয়াটা সম্মুখ দিকে যাচ্ছে। বিক্রিয়া সম্মুখ দিকে, এটা বিক্রিয়ার দিক সম্পর্কে ধারণা। বিক্রিয়াটি সম্মুখ দিকে যাচ্ছে, অর্থাৎ উৎপাদ বাড়তে থাকবে। আর কিউসি < হলে বিক্রিয়াটা কি হবে? পশ্চাৎমুখী হবে। অর্থাৎ বিক্রিয়ক বাড়তে থাকবে, তখন বিক্রিয়ক বাড়তে থাকবে।
আর যদি তোমার দুইটা ইকুয়াল হয়ে যায়, তাহলে কি বলবা? বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। ইকুয়াল হয়ে গেলে সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, সমস্যা পানির আয়নিক গুণফল। আচ্ছা, পিএস নিয়ে একটু কথা বলবো। আর পরের ক্লাসে অঙ্ক যতগুলো আছে কেপিকেসি সব একদিনে শেষ করব। কেপিকেসি আর যত অঙ্ক আছে সব একদিনে এক ক্লাসের মধ্যে সব কনফিউশন দূর করে দিব। আগে আমরা পিএইচটা সম্পর্কে জেনে আসি। পানির আয়নিক গুণফল এবং পিএইচ সম্পর্কে একটু ধারণা নেই। পানির আয়নিক গুণফল মানে কি? অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে বা জলীয় দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের যে ঘনমাত্রার গুণফল, এটাকে বলা হয় পানির আয়নিক গুণফল। ঠিক আছে? নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফলকে, এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফলকে কি বলে? পানির আয়নিক গুণফল বলে। মনে রাখবা, বিশুদ্ধ পানি যেগুলো, সেগুলো কিন্তু বিদ্যুৎ অপরিবাহী হয়, বিদ্যুৎ কুপরিবাহী। আহ ধরতে গেলে বিদ্যুৎ পরিবহন করে না, বা অতি অল্প মাত্রায় করে। তবে যদি প্রশ্ন আসে, বিশুদ্ধ পানি হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী, বিদ্যুৎ পরিবহন করে না বা অপরিবাহী। তাহলে পানি যখন আমাদের জলীয় দ্রবণে ভাঙে, তখন কি হয়? এইচ প্লাস আর ওএইচ মাইনাস। এটাও অ্যাকুয়াস, এটাও অ্যাকুয়াস, যেহেতু জলীয় দ্রবণ। তাহলে আমরা কেসি ইকুয়াল টু কি শিখছিলাম? ভর ক্রিয়া সূত্র অনুসারে শিখছিলাম যে উপরে থাকবে উৎপাদ, নিচে থাকবে বিক্রিয়ক, তাই না? উপরে উৎপাদ থাকবে আর নিচে থাকবে হচ্ছে বিক্রিয়ক। তাহলে উৎপাদের গুণফল, নিচে কি? বিক্রিয়কের গুণফল। তাহলে বিক্রিয়ক তো একটাই আছে, লিখলাম। তাহলে কি হবে? কেসি ইন্টু, তাহলে কেসি ইন্টু পানি ইকুয়াল টু এইচ প্লাস আর হাইড্রোক্সিল মাইনাস। ঠিক আছে? আর তাহলে কেসি ইকুয়াল টু পানি ইকুয়াল টু কি হবে? কে ডাব্লিউ ইকুয়াল টু এইচ প্লাস এবং ওএইচ মাইনাস। যেহেতু পানির পিএইচ হলো 7, পানির বিশুদ্ধ পানির পিএইচ হলো 7, সো পানির পিএইচ যেহেতু 7, এবং আমরা জানি পিএইচ সর্বমোট কত থাকে? 14 থাকে। তো মনে রাখবা, হাইড্রোক্সিলের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻⁷, আর এইটার ঘনমাত্রা 10⁻⁻7। তো গুণ করলে কত হয়? দুইটা পাওয়ার যোগ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? 10⁻14 হয়ে যাবে। তাহলে পানির আয়নিক গুণফল যদি বলে, তাহলে আমরা বলবো কত? -14, 10⁻⁻14। আর যদি বলে হাইড্রোজেনের ঘনমাত্রা কত? ঘনমাত্রা 10⁻⁷, হাইড্রোক্সিলটা কত? 10⁻⁷। তাহলে আলটিমেটলি কে ডাব্লিউ এর মান কত হইল? 10⁻14।
এখন দেখো যদি বলে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻⁹ হলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? তাহলে আমরা কি জানি যে দুইজনের গুণফল কত? 10⁻⁻14, তাই না? যেহেতু হাইড্রোজেনেরটা 10⁻⁹ হয়ে গেছে, তাহলে হাইড্রোক্সিল কত হবে? 10⁻⁵। তাহলে উত্তর কি হবে? 10⁻⁵। যদি হাইড্রোজেনেরটা বলতো 10⁻⁵, তাহলে কত হইতো হাইড্রোক্সিলটা? 10⁻⁹। অর্থাৎ দুইটার যোগফল বা গুণফল কি হইতে হবে? পাওয়ারের যোগফল 14 হইতে হবে। পাওয়ারের যোগফল 14 হইতে হবে, এটা হলো মেইন কথা। তাহলে অবজেক্টিভের জন্য এটা ইম্পর্টেন্ট যে কত ঘনমাত্রা হবে। তো বিজ্ঞানী কোলরাশ এবং হেডউইলার, কোলরাশ ও হেডউইলার হেডউইলার প্রমাণ করেন যে অতি বিশুদ্ধ পানি, অতি বিশুদ্ধ পানি অতি সামান্য, অতি সামান্য বিদ্যুৎ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে। তাহলে পানি হচ্ছে একটা অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। পানিটাকে তারা বলছে কি? পানি অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তারা এটা কোলরাচ এবং হেডুলার প্রমাণ করছে না আর কি। তো আমরা যে একটু আগে পড়লাম কে ডাব্লিউ এর মানটা 25 ডিগ্রিতে, এটা যেটা পড়লাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 × 10⁻⁻14। আর যদি 50 ডিগ্রি হয়, 50 ডিগ্রিতে কত হবে? 5.47 10⁻⁻14। আর 100 ডিগ্রি যদি হয়, তাহলে হচ্ছে 8.7 10⁻⁻14। মনে রাখবা 25 ডিগ্রি তাপমাত্রায় পানির মোলার ঘনমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির মোলার ঘনমাত্রা 55.5 মোলারিটি। ঠিক আছে? অর্থাৎ এটা কিভাবে আসছে? 1000 ml পানিতে আমরা এটাকে 18 দ্বারা ভাগ করব। পানির ভর কত? 18। এটা দ্বারা ভাগ করলে এটা আসবে। তো 25 ডিগ্রিতে আরেকটা জিনিস মনে রাখবা, যে 25 ডিগ্রি তাপমাত্রায় বিয়োজিত ও অবিয়োজিত, অবিয়োজিত পানির অণুর অনুপাত কত? পানির অণুর অনুপাত বিয়োজিত এবং অবিয়োজিত হচ্ছে 1:5555 10⁻⁵। তার মানে বিয়োজিত এবং অবিয়োজিত পানির অণুর অনুপাতটা হচ্ছে এত।
তোমাদের একটা কোশ্চেন বোর্ডে আসে, সেটা কি জানো? তাপমাত্রা বৃদ্ধিতে পানির আয়নিক গুণফলে পরিবর্তন হয় কিনা। এই যে এটা, তাপমাত্রা বৃদ্ধিতে পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল কেডব্লিউ, এটার মান পরিবর্তন হয় কিনা। এর মান পরিবর্তন হয় কি, ব্যাখ্যা করো। তাহলে প্রথমে তোমাকে কোনটা দেওয়া লাগবে? তোমাকে প্রথমে, আমি যে একটু আগে যে কেসি ইন্টু পানি ইকুয়াল টু এস প্লাস ও এস মাইনাস করাইলাম, ইকুয়েশনটা করাইলাম, অর্থাৎ কেসি দিয়ে যে ইকুয়েশনটা করাইলাম সেটা দিতে হবে ফার্স্টে। ইকুয়েশনটা দেওয়ার পরে তোমাকে বলতে হবে যে পানির বিয়োজনটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। পানির যে বিয়োজনটা হচ্ছে এটা কিন্তু তাপ হারি একটা বিক্রিয়া। অর্থাৎ তাপমাত্রা যদি তুমি বৃদ্ধি করো, তাহলে আমরা কি জানি তাপ হারি বিক্রিয়াতে কি হয়। লেখো, পানির বিয়োজন বিক্রিয়া হচ্ছে এটা তাপ হারি বিক্রিয়া। পানির বিয়োজন বিক্রিয়া, প্রথমে কিন্তু আগে ইকুয়েশন দেওয়া লাগবে, ইকুয়েশন দিয়ে তারপর লিখতে হবে এটা। পানির বিয়োজন বিক্রিয়া হচ্ছে একটি তাপহারী বিক্রিয়া, একটি তাপহারী বিক্রিয়া। এটা দেওয়ার পরে তুমি কি লিখবা, যে আমরা জানি লা সাথেলের নীতিতে আমরা থেকে জানি যে তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়, সাম্যাবস্থা ডান দিকে যায়। সাম্যাবস্থা যখন ডান দিকে যাবে, তখন হাইড্রোক্সিল এবং এইচ প্লাস আয়ন দুজনের কি করবে, ঘনমাত্রা বৃদ্ধি পাবে। আর ঘনমাত্রা যখন বাড়বে, তখন পানির আয়নিক গুণফলও মানটাও বাড়বে। তাহলে তাপহারী বিক্রিয়াতে কি হয়, তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে যায় বা ডান দিকে অগ্রসর হয়, যার কারণে দুইজনেরই কি হবে, ঘনমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে আমরা এটা শিখছিলাম কই থেকে, লা শাতেলিয়ারের নীতি থেকে। এটা আমরা লেখার পরে লিখবো যে তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইলে কি হয়, বিক্রিয়া সামনের দিকে বা ডান দিকে অগ্রসর হয়, অর্থাৎ হাইড্রোক্সিল এবং এইচ প্লাস দুজনের ঘনমাত্রা বৃদ্ধি পায়, ফলে আয়নিক গুণফলও বৃদ্ধি পাবে। এতটুকু লিখলেই পাবে, দুই দুই পাবা। ঠিক আছে। তো পানির আয়নিক গুণফল, এখান থেকে কিভাবে তুমি পিএইচ এর মানটা প্রতিষ্ঠা করবা, এটা একটু আসতে পারে। হ্যাঁ, আগে আমরা শিখি পিএইচটা কি এবং পিওএইচটা কি, তাই না? পিএইচ ও পিওএইচ। পিএইচটা হচ্ছে তোমার কি, মাইনাস লগ এইচ প্লাস, তাই না? অর্থাৎ হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ। অর্থাৎ কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের, হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার, মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে, ঋণাত্মক লগারিদমকে কি বলে, পিএইচ বলে। আর হাইড্রোক্সিলের কথা বললে সেটা কি হয়ে যাবে, পিওএইচ। এখানে শুধুমাত্র আমরা কি লিখবো, হাইড্রোক্সিল আয়নের, এখানে শুধুমাত্র লিখবো হাইড্রোক্সিল আয়নের। হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে বলা হয় পিওএইচ। ক্লিয়ার? তাহলে যে কোনো ঘনমাত্রা দেওয়া থাকলে আমরা শুধুমাত্র এইখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়ে দিব, অ্যান্সার বের হয়ে যাবে ক্যালকুলেটরে টিপলে। বাট আমাদের ক্যালকুলেটর বাদে আমরা হাতে হাতে কিভাবে ক্যালকুলেশন করতে পারি সেটাও আমরা শিখবো। ক্যালকুলেটরে দিলে তো অ্যান্সার আসবে, এটা তো সবাই আমরা জানি।
বাট হাতে হাতে কিভাবে সহজে করা যায় এটা আমরা শিখবো। এখন দেখো, এটা আমরা একটু শিখি যে পানির আয়নিক গুণফল থেকে কিভাবে পিএইচ স্কেল প্রতিষ্ঠা করা হয়। পানির, এটা কিন্তু বোর্ডে আসতে পারে এবং আসছে অলরেডি। পানির আয়নিক গুণফল থেকে পিএইচ স্কেল প্রতিষ্ঠা। তাহলে আমরা কি জানি যে কে ডাব্লিউ ইকুয়াল টু কি, এইচ প্লাস আর হাইড্রোক্সিল মাইনাস, তাই না? ইকুয়াল টু কত, 1.0 ইন্টু দি পাওয়ার -14। তো এইচ প্লাস মানে কি, এটাকে আমরা এখন দুই পাশে লগ দ্বারা গুণ করি। এটাকে আমরা লগ দ্বারা গুণ করে দিই। তো লগ এইচ প্লাস, আর এইটা কি, যেহেতু গুণ আছে প্লাস হয়ে যাবে, লগ হাইড্রোক্সিল মাইনাস ইকুয়াল টু লগ 1.0 টেন টু দি পাওয়ার -14। দুই পাশে আমরা লগ দ্বারা গুণ করলাম। এখন আমরা মাইনাস দ্বারা গুণ করব। কি দ্বারা? মাইনাস দ্বারা। তাহলে কি হবে, মাইনাস লগ এইচ প্লাস, তারপরে থার্ড ব্র্যাকেটে আমরা কি লিখবো, মাইনাস লগ হাইড্রোক্সিল। যেহেতু এখানে একটা প্লাস আছে, এটা দেখতে হবে আমাকে। ওকে, ইকুয়াল টু মাইনাস লগ 1.0 টেন টু দি পাওয়ার -14। তো এটাকে আমরা কি বলতে পারি, পিএইচ বলতে পারি না? পিএইচ। আর এটাকে বলতে আমরা পারি পিওএইচ, তাই না? বলতে পারি। আর এখানে কি হবে বলো তো, এই যে টেনটা, এই যে -14 যে আছে, -14টা সামনে চলে আসবে। -14টা সামনে চলে আসলো, সামনে চলে আসলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আর ডট লগ 10, লগ 10, লগ 10 এর মান কত বলো তো? লগ 10 এর মান হচ্ছে 1। তাহলে 1, তাহলে কত হইলো, 14। তাহলে পিএস প্লাস পিওএস ইকুয়াল টু কত হইলো, 14 হইলো। পিএস প্লাস পিওএস ইকুয়াল টু 14। তাহলে বিশুদ্ধ পানির পিএস কত, 7, এটা আমরা জানি। বিশুদ্ধ পানির পিএস কত, 7। এটা যদি প্রমাণ করতে বলে, বিশুদ্ধ পানির পিএস 7, এটা কিভাবে আমরা দেখব? ধরো এটা কে ডাব্লিউ ইকুয়াল টু এইচ প্লাস আর হাইড্রোক্সিল মাইনাস আয়ন ইকুয়াল টু কত, টেন টু দি পাওয়ার -14, তাই না? এখন দুইজনের ঘনমাত্রা সেম, এটার ঘনমাত্রা এটার ঘনমাত্রা সেম না? তাহলে আমরা কি এটা বলতে পারি কিনা যে এইচ প্লাস ইকুয়াল টু টেন টু দি পাওয়ার -14, বলা যায় কিনা? বলা যায়, কারণ দুইজনের ঘনমাত্রা সেম। এটা 10⁻⁷, এটা 10⁻⁷। তাহলে এটা কি হবে, এইচ প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু 10⁻⁷ হোল স্কোয়ার, লেখা যায় কিনা? যেহেতু তোমার পাওয়ার গুণ হয়, পাওয়ার গুণ হলে কি হবে, 7 দুগুণা 14 হবে। ঠিক আছে, পাওয়ার যেহেতু গুণ হবে, 7 দুগুণা 14 হবে। তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে এই পাওয়ারটা কাটাকাটি চলে গেলে কি হবে, এইচ প্লাস ইকুয়াল টু 10⁻⁷। এখন আমরা দুই পাশে লগ দ্বারা গুণ করব, মাইনাস লগ দ্বারা। মাইনাস লগ এইচ প্লাস, মাইনাস লগ এইচ প্লাস, আর এখানে কি, মাইনাস লগ 10⁻⁷। তাহলে কি হবে আলটিমেটলি বলো তো? এটা মানে হইলো কি পিএইচ, আর এটা এই পাশে কি, 7 log 10, এটা হয় না? তাহলে 7 log 10 এর মান কত, log 10 এর মান হচ্ছে 1। তাহলে 7 × 1 কত হইলো, 7। তাহলে বিশুদ্ধ পানির পিএইচ কত হইলো, 7। বিশুদ্ধ পানির পিএইচ 7। না বুঝলে একটু বইলো যে কোথায় বুঝো নাই।
নাহলে আবার বুঝাই দিব, যদিও সহজ অনেক। বুঝছি ভাই, আচ্ছা, বুঝতে পারছি। ওকে। তাহলে দেখো, আমাদের পিএইচ সম্পর্কে আমরা কিন্তু অনেক কনফিউশন করে ফেলি যে কখন অম্ল হবে কখন ক্ষার হবে। হুম। কখন হচ্ছে কোনটা ঘনমাত্রা বেশি হইলে ক্ষার হয়, কখন ঘনমাত্রা কম হইলে অ্যাসিড হয়, এগুলো আমরা অনেক সময় মিসকনসেপশন করে ফেলি। তো আমরা পিএইচ স্কেল সম্পর্কে আমরা সবাই জানি যে একটা পিএইচ স্কেল আছে। তো এটার হচ্ছে 0 থেকে, এটা 7 আর এটা হচ্ছে 14। তো আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে কি, অম্ল, তাই না? এটা হলো অম্লীয়। আর 7-এর পর থেকে তোমার এতটুকু হচ্ছে ক্ষারীয়, এটা আমরা সবাই জানি। তো 7 হচ্ছে তোমার নিরপেক্ষ বা লবণ। হ্যাঁ, নিরপেক্ষ। তো একটা বিক্রিয়াতে পিএইচ এর মান 7-এর কম হইলে বুঝতে পারবো যে কি, সেটা অম্ল, তাই না? সেটা হচ্ছে অম্ল। আর 7-এর চেয়ে বেশি হইলে বুঝবো সেটা ক্ষারীয়। আর 7 হইলে তো বুঝবো নিরপেক্ষ। আচ্ছা, এটা আমরা অলরেডি বুঝতে পারি। এখন মনে রাখবা ঘনমাত্রার সাথে এবং মৃদু অম্ল তীব্র ক্ষার এগুলোর সাথে কি সম্পর্ক। পিএইচ এর মান যদি 0 থেকে 3 হয়, তাহলে বুঝবা যে তীব্র অম্ল, তীব্র অম্ল। পিএইচ এর মান যদি 4 হয়, তাহলে বুঝবা এটা হচ্ছে তোমার মধ্যম তীব্র অম্ল, মধ্যম তীব্র অম্ল। আর যদি পিএইচ এর মানটা 4 থেকে 7-এর কাছাকাছি হয়, 4 থেকে 7, তাহলে বুঝবা যে এটা মৃদু অম্ল, মৃদু অম্ল। মানে 4-এর বেশি থেকে আর কি, 4 থেকে 7 হইলে। আর 4 হইলে মধ্যম তীব্র। পিএইচ এর মান কম হয় যদি ঘনমাত্রা বেশি হয়। ঘনমাত্রা যার বেশি তার পিএস কম, ঘনমাত্রা বেশি হলে পিএস কম হয়। ঘনমাত্রা বেশি হলে পিএইচ কম হবে। ঘনমাত্রা যদি বেশি হয় পিএইচ কম হবে। ধরো একজনের ঘনমাত্রা তোমার 10⁻⁻², আরেকজনের ঘনমাত্রা 10⁻⁷। তাহলে যার ঘনমাত্রা বেশি, এটার ঘনমাত্রা বেশি 10⁻², এটার মানটা বেশি না? মানটা বেশি, তাহলে এটার পিএইচ বেশি। আর যার ঘনমাত্রা কম তার পিএইচ বেশি। ঠিক আছে? তাহলে ঘনমাত্রা কম হইলে পিএইচ বেশি হবে, আর ঘনমাত্রা বেশি হইলে পিএইচ কম হবে। এটা হলো মেন কথা। এখন পিএইচ এর মান যদি তোমার 7-এর চেয়ে বেশি হয়, অর্থাৎ 7 থেকে 10 হয়, কত হয়? 7 থেকে 10, 7 থেকে 10 বা 11 ধরো, এটা হচ্ছে মৃদু ক্ষার, মৃদু ক্ষার। আর 11 থেকে 14 এটা হলো তীব্র ক্ষার। এই যে আমরা পড়ি না সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কিন্তু 7 থেকে 14। ঠিক আছে? যেগুলো সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে 11 থেকে 14-এর মধ্যে থাকে আর কি পিএইচটা। তো ঘনমাত্রা কম হলে পিএইচ বেশি হয়, ঘনমাত্রা কম হলে পিএইচ বেশি হয়। তো যারা অ্যাসিড, অ্যাসিডের মধ্যে তোমরা জানো হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোজেন আয়নটা বেশি থাকে, তাই না? হাইড্রোজেন আয়নটা থাকে। আর যারা ক্ষার হয় তাদের মধ্যে থাকে হাইড্রোক্সিল আয়নটা। তো ক্ষারের ক্ষেত্রে তোমার কি হবে, হাইড্রোক্সিল আয়নটা অবশ্যই বেশি হবে। আর অম্লের ক্ষেত্রে হাইড্রোজেন আয়নটা বেশি হবে। তো পানির আয়নিক গুণফলটা আমরা অলরেডি পড়ছি। তো পানির আয়নিক গুণফলের সাথে তার সম্পর্কটা কি একটু দেখি। অম্লীয় দ্রবণ, যদি অম্লীয় দ্রবণ হয় তাহলে
এটা কিন্তু একটা অম্ল, জানো তো। এটার নাম হলো হাইড্রোনিয়াম আয়ন। এটা একটা অম্ল। এটার মানটা যদি তোমার কে ডাব্লিউ এর চেয়ে বেশি হয়, রুট ওভার কে ডাব্লিউ গ্রেটার দেন হাইড্রোক্সিল, তাহলে সেটা অম্লীয় দ্রবণ। এটা কিন্তু হাইড্রোনিয়াম আয়ন। কি আয়ন? হাইড্রোনিয়াম। এটা একটা অম্ল। ঠিক আছে। আর ক্ষারীয় দ্রবণে কি হবে? উল্টাটা হবে। ক্ষারীয় দ্রবণে হবে হচ্ছে হাইড্রোক্সিল আয়নের মানটা সবচেয়ে বেশি, তারপরে তোমার কি কে ডাব্লিউ, মানে পানির আয়নিক গুণফল, তারপরে হচ্ছে H3O+। আর নিরপেক্ষ যদি হয় তাহলে সব ইকুয়াল হবে। নিরপেক্ষ হলে কি হবে? তিনটা ইকুয়াল হবে। ইকুয়াল। এখন দেখো, পিএইচ এর মানটা বা পিএইচ স্কেলটা তোমার 0 থেকে 14-র মধ্যে সীমাবদ্ধ কেন? 0 থেকে 14-র মধ্যে কেন সীমাবদ্ধ হইল পিএইচ স্কেলটা? পিএইচ স্কেলটা আবিষ্কার করছেন কে? বিজ্ঞানী সরেনসেস। বিজ্ঞানী সরেনসেস কিন্তু পিএইচ স্কেলটা ব্যবহার করা শুরু করছেন। তো এটা একটু লিখে রাখতে পারো যে পিএইচ স্কেল প্রতিষ্ঠা করেন কে? বিজ্ঞানী সরেনসেস। বিজ্ঞানী সরেনসেসটা হচ্ছে তোমার কি করছেন? পিএইচ স্কেলটা প্রতিষ্ঠা করছেন। ফিজিক্স তোমার একদিনে শেষ দেওয়া লাগবে কেন? ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা একসাথে নিয়ে বসবা, দুইটার জন্য 3 দিন টাইম নিবা। 3 দিনের মধ্যে একদম A to Z অবজেক্টিভ যা যা আছে সব সলভ করে ফেলবা। বিগত বছরের কোশ্চেন, রিডিং, বা রিডিং না পড়তে বলে ডাইজেস্ট পড়বা। এখন ডাইজেস্ট পড়বা, দরকার হলে রিডিং যদি তোমার বেশি মনে হয় ডাইজেস্ট পড়বা। ডাইজেস্ট পড়লে এনাফ। ঠিক আছে। তাছাড়া কেমিস্ট্রির জন্য একদিনে হয়ে যায় কেমিস্ট্রি। বায়োলজিটা একদিনে হয় না। বায়োলজির জন্য তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য তুমি 3 দিন টাইম রাখবা। তো 3 দিন 3 দিন 6 দিন, আর 2 দিন 8 দিন। এই 8 দিন সময় রাখবা, 9 তারিখ থেকে বা 10 তারিখ থেকে একদম 17 তারিখ পর্যন্ত। 8 দিন সময় রাখবা, শেষ করবা। সাথে জিকে ইংলিশ তো পড়ানো আছেই, সেগুলো তো তুমি এখন জাস্ট প্রতিদিন 2 ঘন্টা করে টাইম রাখবা যে জিকে ইংলিশটা আমি দেখবো। হ্যাঁ, প্রতিদিন টাইম রাখতে হবে জিকে ইংলিশের জন্য, 2 থেকে আড়াই ঘন্টার জন্য। তো ওই জিকে ইংলিশটা প্রতিদিন একটু করে দেখবা যে কোনটা কোনটা ল্যাকিংস আছে, কোনটা ভুলে গেছে, কোনটা মুখস্থ নাই, সেটা একবার করে দেখে নেওয়া। ঠিক আছে, জিকে ইংলিশ প্রতিদিন টাইম রাখবা। এখন দেখো, পিএইচ স্কেলটা তোমার 0 থেকে 14 মধ্যে সীমাবদ্ধ কেন, এটা কিন্তু প্রশ্ন আসে খ নম্বরে। কারণ হচ্ছে সাধারণত ল্যাবরেটরিতে কি করা হয়? সাধারণত ল্যাবরেটরিতে লঘু জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। লঘু জলীয় দ্রবণ। তে লঘু জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। ঠিক আছে। অম্লীয় দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা, অম্লীয় দ্রবণে H+ আয়নের
ঘনমাত্রা তোমার 1 মোল/লিটার, এটার বেশি হয় না, এর বেশি হয় না। যার কারণে পিএইচ এর মান কত হয়? পিএইচ ইকুয়াল টু -log H+। তাহলে পিএইচ ইকুয়াল টু কি হয়? -log 1, তাহলে 0। অর্থাৎ 0 থেকে ছোট হইতেছে না আর কি। যদি কোনো সময় ঘনমাত্রা 1-এর চেয়ে কম হয়, তখন তোমার কি হইতে পারে? 0-এর চেয়ে কম হইতে পারে, নেগেটিভ মান আসতে পারে লগের ক্ষেত্রে, পিএইচ এর ক্ষেত্রে। হ্যাঁ, পিএইচ এর ক্ষেত্রে নেগেটিভ মান আসতে পারে, সম্ভাবনা আছে। বাট যেহেতু বাস্তবে আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করি, এই জন্য পিএইচ এর মান 0-এর মধ্যেই হয়। আর হাইড্রোক্সিলেটটা মনে রাখবা, এটার ঘনমাত্রা হয় হচ্ছে তোমার, এটারও তোমার কি হয়, 1 মোল/লিটার। তাহলে কত হয় দেখো তো? তখন তোমার পিওএস প্রথমে আসবে, পিওএস কত আসে? পিওএস আসে হচ্ছে 0, আর পিএস কত? 14। তাহলে যেহেতু তোমার ক্ষারের ক্ষেত্রে হাইড্রোক্সিলটা হিসাব করতে হবে, তোমাকে হিসাব করতে হবে পিওএস। পিওএস কত হবে তাহলে? 0 হবে, আর পিএস হবে 14। রেঞ্জটা কত? 0 থেকে 14। অর্থাৎ হাইড্রোক্সিলের ঘনমাত্রা তোমার একই হবে, 1 মোল/লিটার।